मर्डर प्लान है क्या? क्लियर ही देना कि सिद्धार्थ इसमें कुछ लोचा कर रहा है, आप थोड़ा देखिए अगर समझा सब कलफिटेड जो तो वही আমি তো জুবিনদার ভাই, আপনি কাজ করেন জুবিনদাকে নিয়ে এখান থেকে চলে যান, মেবি দেয়ার ইজ সাম ডেঞ্জার। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। আজ থেকে কিছুদিন আগে গত 19শে সেপ্টেম্বর 2025 গোটা দেশে এক নক্ষত্রের পতন হলো। সুরের সম্রাট বা শিল্পী জগতে আমরা যদি বলি তাহলে একটা সময় বা এখনো মানুষের মনের মধ্যে যিনি জীবিত রয়েছেন জুবিন গার্গ, তিনি সবাইকে ছেড়ে চলে যান। এই গোটা শিল্পী জগৎ, গোটা দেশ, আসাম থেকে শুরু করে গোটা উত্তর পূর্বাঞ্চল, ত্রিপুরা, গোটা দেশ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে। কিন্তু এই হঠাৎ করে চলে যাওয়ার পেছনে তারপর নানান প্রশ্ন উঠতে শুরু করেছিল। জুবিন গার্গ এবং ত্রিপুরা রাজ্য বেশ অনেকটাই সম্পর্ক রয়েছে। এর আগেও বহুবার ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন অংশে নিজের গায়কী সত্তাটা তিনি তুলে ধরেছিলেন। বহু হাজারো লক্ষ ভক্তদের ভিড়ে তিনি মানুষকে আনন্দ দিয়েছিলেন। সেই জুবিন গার্গ আজ যখনই পৃথিবীতে নেই, তখন এই জুবিন গার্গের মৃত্যু রহস্য নিয়ে হাজারো প্রশ্ন উঠছে, তদন্ত চলছে, অনেককে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এর আগেও 2016 সালে ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত বিলোনিয়াতে জুবিন গার্গ এর অনুষ্ঠান ছিল এবং সেই অনুষ্ঠানেই বেশ এমন কিছু ঘটনাগুলি ঘটেছিল যে ঘটনাগুলির থেকে আগামী অর্থাৎ 2025 সালে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনা, যেখানে জলে ডুবে মৃত্যু, একজন স্বাভাবিক সুস্থ ব্যক্তির কি করে জলে ডুবে মৃত্যু হলো, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ওনার হাজারো ভক্তের মতো প্রত্যেকেই চাইতেন যে ওনার শহরে, ওনার গ্রামে, ওনার এলাকায় যাতে জুবিন গার্গ আসেন অনুষ্ঠান করতে। আমরা আজ এই বিষয়গুলি নিয়ে কথা বলবো, যিনি খুব কাছ থেকে জুবিন গার্গকে দেখেছেন, জুবিন গার্গের সাথে ছিলেন, ওনার সাথে গানের বিষয় নিয়ে, ইভেন্টের বিষয় নিয়ে নানান আলোচনা হয়েছে। জুবিন গার্গের যে লাইফস্টাইল, চলাফেরা, সেটা তিনি খুব কাছ থেকে দেখেছেন। তো ওনার সাথে আমরা কথা বলবো, আপনারা নিশ্চয়ই ওনাকে চেনেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন রাজ্যের এবং গোটা দেশের মধ্যে নিজের শিল্পী সত্তাটাকে যারা তুলে ধরতে চায় এবং তাদেরকে যারা পেছন থেকে সামনে তুলে ধরেন, অর্থাৎ আমাদের সাথে আজকে রয়েছেন ইউথ আইকন মেগা ইভেন্টসের সিইও এবং শিল্পী জগতে একজন খ্যাতনামা নাম, ইভেন্ট অর্গানাইজার জন সাহা আমাদের সাথে রয়েছেন। অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং তিনি কিন্তু তার পাশাপাশি জেলোটা একাডেমি অফ স্পিরিচুয়াল মিউজিকের ডিরেক্টর। সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো যে এই শিল্পী জগতে জুবিন গার্গের অবদানটা ঠিক কতটুকু ছিল। আমাদের সাথে রয়েছেন তিনি। প্রথমে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, আপনার পরিচয়টা। সবাইকে প্রথমেই আসন্ন দীপাবলির অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলবো সোশ্যাল বাংলা চ্যানেলকে, যে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। তো কিছু কথা যেগুলি জানানোর দরকার তার জন্য এসেছি। আর প্রথমে আমার পরিচয় এটাই যে আমি একজন মানুষ, সঙ্গে অল্প বিস্তর সঙ্গীতকে নিয়ে চলার চেষ্টা করি, সঙ্গীতের জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি, এখনও কতটুকু করেছি জানি না। বরাবরের মতো ইউথ আইকন মেগা ইভেন্টস আমার গ্রুপের নাম ছিল 2006 থেকে। তারপর আস্তে আস্তে একটু বড়োর দিকে চললাম। বরাবরই বাড়ির শিল্পীরা আমার টিমেই আসতো। ইউথ আইকন ব্যান্ড, যারা এখন প্রতিষ্ঠিত ব্যান্ড আগরতলা শহরে, সবাই জানে ইউথ আইকন মেগা ইভেন্টস বা ইউথ আইকন ব্যান্ড কী নাম, কোন কোন শিল্পীরা এসছে আমার সঙ্গে কাজ করেছে, অনেক নামই আছে, নাম নিতে গেলে অনেক টাইম লেগে যাবে। যাই হোক, সঙ্গে 1 বছর হলো আমি ঝালোটা একাডেমির আমার গুরুজি অনুপ ঝালোটাজির, ভজন সম্রাটজির শিষ্যত্ব গ্রহণ করি এবং ওনার একাডেমিকে নিয়ে কাজ করার চেষ্টা করছি। এখন হায়দ্রাবাদে আছি, হায়দ্রাবাদে ঝালোটা একাডেমিকে নিয়ে কাজ করছি। তো পুজোতে সবাই বাড়ি যায়, কিন্তু দুঃখের বিষয় হলো আমি বাড়ি ঘরও ছেড়ে দিয়েছিলাম। তারপরে আসলাম ছেলেকে দেখার জন্য, একটু প্রোগ্রাম করবো। কলকাতার আর্টিস্টও এসছে আমার সঙ্গে একজন।
এই আর কি আমার পরিচয় এতটুকুই, জানি যা যা একেবারে। এবং একটি বিষয় আমরা একটু পরেই আলোচনা করব, যেমন ঠিক কি ঘটনা ঘটেছিল যে এমন একজন ব্যক্তিকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হয়েছিল, তো সে সমস্তটা জানবো। এবং তার মধ্যেই কিন্তু জুবিন গার্গের নাম রয়েছে, অর্থাৎ আপনার জীবনের সাথে কোথাও না কোথাও জুবিন গার্গের নামটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেটা ভালো দিকেই বলুন, বা আপনার কেরিয়ার গড়া থেকে শুরু করে, বা আপনার ইভেন্টস এর বিষয় নিয়েই বলুন। তো প্রথমে এটা জানবো যে জুবিন গার্গ, যিনি গোটা দেশের বর্তমান শ্রদ্ধার ভাজন হয়ে আছেন, তিনি মৃত্যুবরণ করেও প্রত্যেকের মধ্যেই জীবিত অবস্থায় রয়েছেন। তো সেই শিল্পী জুবিন গার্গের সাথে আপনার পরিচয় কিভাবে হয়? জুবিনদার সঙ্গে আমার পরিচয়টা মানে কি বলবো, এটা ওনার গান আমরা গাইতাম বরাবরই, কারণ ইয়ালি যখন থেকে হিট হলো তার আগে থেকে যখন ওর কিছু বিহু গান ছিল, ফেমাস কিছু গান ছিল, এইসব গান আমরা পারফরমেন্স করতাম স্টেজে। তো ওনার বরাবরই আমরা ফ্যান, সবাই ফ্যান। তারপর ইভেন্ট সোর্সে আস্তে আস্তে বড় দিকে যখন এগোলাম, 2015 লাস্টের দিকে আমার একটা ইভেন্ট প্ল্যান হয়। তখন আগরতলায় একটা ম্যারেজ শোর আমি করছিলাম, মানে যেটা ডেস্টিনেশন ওয়েডিং যেটা কয়, ফার্স্ট টাইম ইন আগরতলা। আমেরিকার মেয়ে আগরতলারই, ছেলে বাইরের। তো ওদের তো হয়েছিল, ওদের প্রোগ্রামটা টোটালটা অর্গানাইজ করেছিলাম। আমার একটা বড় টিমও ছিল, মডেলিং টিম প্লাস অনেক কিছু ছিল। তখন বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের সঙ্গে আমার কথা হয় যে ওরা প্রোগ্রাম করবে। তো আমি অ্যাপ্রোচ করি। প্রথম অ্যাপ্রোচটা আমার তরফ থেকে ছিল যে আমি ইনভেস্ট করব, তোমরা প্রোগ্রাম করো। কারণ বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাবের সঙ্গে আমার পরিচয় ওই সেই 2006। আচ্ছা, 6 আমার প্রথম প্রোগ্রাম বিলোনিয়া ওরিয়েন্টাল ক্লাব। কলকাতার শিল্পীরা ছিল, এখানকারও অনেক শিল্পীরা ছিল, সুশীল থাপা এরা ছিল, অনেকে ছিল, অপুদা, মৈনাক। প্রথম প্রোগ্রামেই ওরিয়েন্টাল ক্লাব থেকেই শুরু। তো যাই হোক, তো সেই মতে আমার সঙ্গে ভালো একটা পরিচয়। নেপাল সেন, আমি বরাবরই দাদা ডাকি, ওই দিনও গেলাম বিলোনিয়াতে, আমার সঙ্গে দেখা করে এলাম। তো নেপালদা আমাকে বলছিল যে ভাই আমরা একটা প্রোগ্রাম করব, এরকম এরকম, তুমি আসো, তোমার সঙ্গে কথা আছে। আমি বরাবরের মতো গেলাম। গিয়ে ওরা বললো যে আমরা ছোটোখাটো একটা শো করবো অমুক অমুক আর্টিস্টকে নিয়ে, আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে। আচ্ছা, আমি বললাম ঠিক আছে করো, কিন্তু আমার প্ল্যান একটু বড় করো, আমি ইনভেস্ট করবো। এটা কী করো, আর্টিস্ট তোমরা কী চাও? ওরা আমাদেরকে এক দুইটা নাম বলেছিল। তো আমি বলছি না, আরেকটু ভালোর দিকে যাও, আরেকটু কাকে করা যায়? আমি চলো জুবিনদাকে করি, আর আমিষা পাটেল, আর জুন ব্যানার্জি, আর সহজ মাদি। তো এরকম করে প্রোগ্রামটা করার প্ল্যান হলো। তো এবার আমি বরাবরের মতোই আমার টাকা ইনভেস্ট করেই আমি ফার্স্ট গেলাম গুয়াহাটি গেলাম। এখান থেকে আমার বন্ধু আছে এখানে, শঙ্কর কলিটা, ওর সঙ্গে কথা বলে, ওরও স্টুডিও আছে। আমার প্রথম ক্যাসেটও ওর এখান থেকেই হয়েছে। তা শঙ্কর কলিটাও বরাবরের মতো গুয়াহাটিরই ছেলে, গুয়াহাটির পাশের জায়গাতে থাকে, এবং জুবিনদার সঙ্গে যথেষ্ট ভালো। এবং জুবিনদা ওর ক্যাসেটের গানও গিয়েছে, ওর লেখা সুর করা। তো আমি গেলাম বরাবরের মতো, গেলাম। পরে যেদিন গেলাম ওই দিনই জুবিনদার সঙ্গে দেখা, সন্ধ্যার সময় সেই ওনার স্টুডিওতে, ওনার মিসেসের ডান্স স্টুডিও আছে একটা, ওখানে আমি গেলাম। তো আসলো আমার সঙ্গে স্নিগ্ধা বলে আমার একজন সহকর্মী ছিল। তো যাওয়ার পর জুবিনদা আমাকে বলছে কথা হয়ে গেছে সিদ্ধার্থের সঙ্গে। কথা তো হলো, কিন্তু তোমার সঙ্গে কথা হয়নি। সিদ্ধার্থ যিনি বর্তমানে অ্যারেস্ট আছেন, সিদ্ধার্থ শর্মা। তো ওর সঙ্গে অল্প বিস্তর কথা বলে আমি বলে আগে জুবিনদার সঙ্গে কথা বলতো। জুবিনদা তখন আমাকে বললো, সিদ্ধার্থ তখন বলছিল যে উনি একটা প্রোগ্রামে আছেন, প্রোগ্রাম থেকে এসে তোমার সঙ্গে দেখা হবে, তুমি একটু ওয়েট করে চলো, আমরা ওইখানে যাই। তখন এই যে সিদ্ধার্থ শর্মা, ও কি দায়িত্বে ছিল? এই তো জুবিনদার ইভেন্ট ম্যানেজার। আচ্ছা, অ্যাকচুয়ালি ওই মানে তখন জুবিনদা তখন থেকেই, তার আগে থেকেই সিদ্ধার্থের কাছে দায়িত্বটা ছিল, কিন্তু মেইন দায়িত্ব আরেকজনের কাছে ছিল, যাই ওই নামগুলো না বললেই হয়, মেইন যেটা। তো জুবিনদার সঙ্গে দেখা হলো, আমাকে বললো তুই কবে যাচ্ছিস? আমি কালকে চলে যাবো। তখন বললো না, এক কাজ কর, 3 দিন আমাদের কাইট ফেস্টিভ্যাল চলছে, তুই কালকের দিনটার পরশু দিনটার থেকে মার্কেটিং টার্গেটিং কর, আমি তোর জন্য
প্রথম দেখাতেই এতটুকু। আচ্ছা, আমি বললাম কী করবো, মানে কাইট ফেসে আর তুই দেখ না কাইট ফেসে। আর জুবিনদা বরাবরের মতো বাংলাটা খুব ভালো বলে, আর বাংলা গান উনি অনেক গেয়েছেন। তো ঠিক আছে হলো। তো ব্রহ্মপুত্র হোটেলে আমি উঠেছিলাম। তো কাইট ফেস্টিভ্যালে পরের দিন, এই দিন রাত্রে হয়ে গেছে অনেকটা, প্রায় 11টা সাড়ে 11টা বাজে। আমরা হোটেলে গিয়ে পরের দিন আমরা একটু মার্কেটিং করলাম। তো রবীন্দ্রকে আমাকে বলে দিয়েছিল যে ওই দোকানগুলোতে যাবি, গিয়ে তুই কিছু কিছু ড্রেস কিন আর আমাকে দেখাবি কী কী কিনবি। ঠিক আছে, তো কখন আসবো কাইট ফেস্টিভ্যালে? বলছি তো সন্ধ্যার সময় তুই 6টা সাড়ে 6টার দিকে চলে আসবি গুয়াহাটিতে। তো কাইট ফেস্টিভ্যালে গেলাম, গিয়ে জুবিনদা আছে, তো আমি, স্নিগ্ধা, জুবিনদা, একটা নিউজ চ্যানেলের একজন ছিল জুবিনদারই কাছের লোক। তো বরাবরই তারা তখন মানে আমাকে কোশ্চেন করলো, আপনি জুবিনদার ভাই? কি না, জুবিনদার ভাই বলতে পারো, আমিও গান বাজনা করি অল্প বিস্তে, কিন্তু হ্যাঁ গান বাজনার জন্য ও আমার গুরুর মতো আর আমি ওর ফ্যান। তো যে কোনো একজন লোকও এসেছিল, আমি ম্যাটারে যাব না। তো ওরা আমাকে বলছিল, ভাই নিউজ চ্যানেলের লোকটা, আপনি তো জুবিনদার ভাই, আপনি কাজ করেন জুবিনদাকে নিয়ে এখান থেকে চলে যান, মেবি দ্যার ইজ সাম ডেঞ্জার। তো আমি জুবিনদাকে বললাম, জুবিনদা এরকম বলছিল, হ্যাঁ তুই কী চিন্তা করিস, তুই এখানে বসে খা, অনেক খাবার দাবার একদম লোকাল ফুডগুলা প্রমোট করতো জুবিনদা সবসময়, লোকাল ফুড, লোকাল ওয়াইন যেগুলো হয় ওগুলোকে প্রমোট করতো। তুই এইসব নিয়ে চিন্তা করিস না, আমি আছি এখানে, আর আমি এখানে আছি প্রায় এখানে 20-25 হাজার 30 হাজার লোক আছে। তুই ভাবতে পারছিস যে আমাকে কিছু একটা করে চলে যাবে, তুই যেটা দেখতে পাচ্ছিস ওই সবের হর্তাকর্তা বিধাতা আমি। তো এর মানে 2016 থেকে এরকম একটা ভয় সবার মধ্যেই ছিল। হ্যাঁ, 100% ছিল, তো ছিলই। তারপর আমরা অনেক আনন্দ করলাম কাইট ফেস্টিভ্যালের লাস্ট ডেতে, অনেক ওই ফানুস ওড়ানো হলো, জুবিনদার স্টেজ থেকে ওড়ালো, আমিও ছিলাম, আমিও ওড়ালো। তো আমার একটা বড় স্বভাব ছিল, মানে বেশি একটা ছবি টবি নেওয়ার আমার ইচ্ছে নেই। অনেক আর্টিস্টের সঙ্গে কাজ করেছি, অনেক বড় আর্টিস্টের সঙ্গে মানে কাজ করেছি বলতে কি, ইভেন্ট অর্গানাইজিংয়ের করেছি, মানে ওই ফটো খিচিয়ে কাজ করব, ওই দেখাবো মানুষকে, শো অফটা আমার মধ্যে নেই। 1-2টো ছবি থাকে আমার কাছে বরাবর, এত বেশি থাকে না। সেলফি টেলফিটা নেওয়াটা আমি একটু পছন্দ কম করি। তো যাই ওইভাবে হলো। ওই দিনের প্রোগ্রামে কিছু ছবি আছে এখনও, 2-3টে ছবি আছে। তো জুবিনদা তো ওই দিন আবার প্ল্যান হলো হঠাৎ করে যে গানের 4টে রেকর্ডিং আছে। তো আমাকে বললো, জনি চল স্টুডিওতে যাব, রেকর্ডিং করবো। আর বরাবরের মতো জুবিনদার যেটা স্বভাব, ড্রিঙ্ক করা, অল্প বিস্তর করছিল। আমি বললাম, তুমি এত এই করে কী করে, তুই চল না, দেখ না। বিশ্বাস করো, সেই লোকটাকে দেখছিলাম যে মানে হি ইজ নট স্টেবল, বাট স্টুডিওতে ঢুকলো পরে আমি চুপচাপ বসে 4টে গান রেকর্ডিং করলো প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। বেরোলো পরে আমি এইভাবে, কে ভাই তুমি, মানে স্টুডিওর ভিতরে ঢোকার পরে ওর মধ্যে যে কি একটা চলে আসলো, আর কী করে গানগুলো 4টে গান পর করে দিল, আমার স্টাক। আমি একদম মাটিতে শুয়ে প্রণাম করলাম, ভাই অনেক কিছু শুনেছিলাম, বাট আজকে দেখলাম তোমার যে গানের ব্যাপারে তুমি কে। আচ্ছা ছাড় চল এনজয় করি। আবার এনজয় মুড, সবাই বাইরে মিউজিশিয়ানরা ছিল, সিদ্ধার্থ ছিল। তো সেই এনজয় মোমেন্ট শুরু। জুবিনদার কাছে পার্সোনাল রিভলভারও থাকে, যেটা লাইসেন্সি, একমাত্র শিল্পী যার কাছে পার্সোনাল লাইসেন্সি রিভলভার, যেটা আমাকে দেখালো। আগে এমনি মজাক করছিল, চল এখানে না এখানে মারো, এরকম একটা কনভারসেশন আর কি, মানে হাসি খুশির মধ্যে। তো কতটা আমার কাছের ছিল হয়তো বা যারা দর্শক বা তুমি বুঝতে পারছো, মানে একদম এই 1-2 দিনের মধ্যে আমরা এটা প্রাণে। আর সবাই বলতো যে সেম হাইটেরই প্রায় আমরা দুজন, এবং দেখতো আমরা দুজন প্রায় সিমিলার টাইপের, তার জন্য ভাই সবাই বলতো, ভাবতো যে ভাই। আর জুবিনদা সবসময় আমাকে কাছে টানতো, তুই চল এখানে এইভাবে কর।
এই যে আপনি ওনাকে দেখছিলেন, তখন ওনার আশপাশে যারা ছিল, এই যে সিদ্ধার্থ শর্মা যে বর্তমানে যাকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু না কিছু তো পুলিশের কাছে একটা কারণ রয়েছে অ্যারেস্ট করার পেছনে, এই যে ব্যক্তিরা ছিলেন, তো ওরাই কেন ওনাকে এভাবে ডেঞ্জারে ফেলবেন? এর পিছনে অনেক কারণ আছে। আমি অনেক কিছুই জানি, অনেক কিছু জেনে শুনে এতদিন কিছু বলিনি। আজকে তোমাদেরকে বলছি কেন, এই বলাগুলি দরকার। আমি জানি জুবিনদার একটা সামান্য ভুলে, সিদ্ধার্থ শর্মার একটা ভুলে আমার লাইফে কি হয়েছে, যে জনি সাহা যখন আমি টিম আনতাম লাখ লাখ টাকা খরচা করে, উই আর্টিস্ট, আমার প্রোগ্রাম হোক সে না হোক, হোটেলে হাইফাই খাওয়া দাওয়া, গাড়ি ঘোড়া চলন, আমি অ্যাট দ্যাট টাইম 2011-12 স্করপিও নিয়ে প্রোগ্রামে যেতাম, যেটা এখনও করে না কেউ, করে না। 2-3টে স্করপিও, ওইসব গাড়ি আমার থাকতো, মানে আমার ছিল ব্যাপারটা হাইফাই আমি করব, এবং ব্যান্ডও সম্পূর্ণ ব্যান্ড নিয়ে চলে আসতাম। আগরতলা শিল্পীদেরকে নিয়ে প্রথমে করার চেষ্টা ছিল আমার, কিন্তু আমার যেই চাহিদাটা ছিল, যে ভুকটা ছিল, যে সঙ্গীত না ভাই একদম একজ্যাক্ট এটা হবে, না হলে স্পেশাল কিছু হবে, সেটা পাইনি বলে আমি বাড়ি থেকে নিয়ে আসতাম। প্রোগ্রাম হোক সে না হোক তাদের পেমেন্ট দিতাম। আমার নিজের পার্সোনাল গাড়ি ছিল, স্বর্ণফর্ণ ছিল অনেক, বিক্রি করে দিয়ে দিতাম, চল যা ভাই, অ্যাটলিস্ট নামটা যাতে ঠিক থাকে, কারোর যাতে মনে কষ্ট না হয়। এখনও আমার ঘরে একজন কলকাতার খুব ভালো গায়, অনুষা মিত্রা, দারুণ গায়, সে আছে। তা আমি আসার সময় হায়দ্রাবাদ থেকে নিয়ে আসতাম। তো মেইন ম্যাটারটা, জুবিনদার লাইফটা আর আমার লাইফটা অনেকটা একরকমই আমি যদি বলি। আর আমার সঙ্গে জুবিনদার ওই ঘটনাটার পরে যেটা হয়েছে, এটা কারোর লাইফে না হয়। হ্যাঁ, সবাই হয়তো সেই ঘটনাটার কথা জানতে চাইবেন, যারা হয়তো জানেন না যে ঠিক এমন কি ঘটেছিল, যেখানে জুবিন গার্গ এবং জনি সাহা, ওনার পুরো ইভেন্ট ম্যানেজমেন্টের টিম এবং বিলোনিয়ার একটি ক্লাব, কি হয়েছিল সেখানে, সেই সমস্তটা আমরা জানবো। তো আপনি জুবিন গার্গের সাথে দেখা করলেন, তারপর ফিক্স হলো একটা তারিখ যে উনি আসবেন বিলোনিয়াতে প্রোগ্রাম করতে। তো সেদিন ঠিক কি হলো? অ্যাকচুয়ালি প্রোগ্রামটাতে আমিষা পাটেলও আসার কথা ছিল, জুন ব্যানার্জি চলে এসেছিল, সহজ মাদি চলে এসেছিল, জুবিনদা পুরো টিম নিয়ে চলে এসেছিল, কিন্তু আমিষা পাটেলের টাকা ওরা পেড করেনি। ক্লাব পেড করেছিল আমাকে 4,30,000, আচ্ছা, যেটা অ্যাজ পার কোর্ট প্লাস এভিডেন্স আমি দিয়েছি। কারণ ওরা দাবি করেছিল ওরা নাকি আমাকে ফুল পেড করেছে, কিন্তু ওরা করেনি। টোটাল প্রোগ্রামটা করতে গিয়ে আমার প্রায় 20 লক্ষ টাকার কাছাকাছি খরচা হয়েছে। তারা আমাকে পেড করেছিল ক্যাশ এসে। আমি বলেছিলাম ব্যাংক ট্রানজ্যাকশন করো, কারণ ব্যাংক ট্রানজ্যাকশন আমি সবসময়, তখন ব্যাংক 3-4-5টে অ্যাকাউন্ট থাকতো আমার, ব্যাংক ট্রানজ্যাকশন করলে একটা প্রুফ থাকে। কারণ ইভেন্ট করতে গেলে ব্যাংক থেকে করলে, ভাই আমি চাই গভর্নমেন্টের ঘরেও 2টা টাকা যাক, এরকম না যে ভাই ব্যাংকে করবো না ক্যাশে করবো, এটা আমার স্বভাব ছিল না। আর ওইটা ছিল বলে বেঁচে গেছি ওই দিন, মানে ওই কেস থেকে আমি বেঁচে গেছি, আর না হলে আমি জেলেই থাকতাম। একটু বিস্তারিতভাবে জানবো ঘটনাটা কি হয়েছিল ওই দিন, জানুয়ারির 30 তারিখ 2016। তো শুরুটা হলো যে আমিষা পাটেল আসবে না, কারণ আমিষা পাটেলকে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3,31,000 টাকা পেড করেছি। আচ্ছা, তারা 4,30,000 দিয়ে বলছে আমরা আর পারবো না। ওইখানে লাইটিং সাউন্ড গিয়েছিল কিষানদা, স্টেজ হয়েছিল 80 ফুট বাই 40 ফুট আর 80 ফুট লম্বা র্যাম্প, যেটা আমার লোকজন করেছে, আমি পাঠিয়েছিলাম। অনেকেই আমার জন্য ক্ষতিগ্রস্ত, মানে ওই প্রোগ্রামটার জন্য অনেকেই আমার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে, বাট টোটালটা ফেস করতে হয়েছে আমাকে। তো আমি প্রোগ্রামের আগের দিনও গিয়েছিলাম এখানে, সব ঠিক আছে কিনা দেখতে। তো তাদের সঙ্গে কথা হলো যে ভাই আমিষা পাটেল পেমেন্ট দাও, কারণ আমিষা পাটেলের সঙ্গে 7 লাখ টাকার কথা ছিল, বাকি টাকা তারা পেমেন্ট করতে পারবে না। এবং যে আমার কিছু করার নেই, আমি আমার পেমেন্ট করে দিয়েছি ভাই। জুবিনদাকে 50,000 আমি পেমেন্ট করে দিয়েছি অ্যাডভান্স, জুবিনদা চলে আসবে। জুন ব্যানার্জির পেমেন্ট টোটাল কমপ্লিট চলে এসছে, সহজ মাদির পেমেন্ট টোটাল কমপ্লিট চলে এসছে, তাদের ফ্লাইট ফেয়ার টাইট ফেয়ার যা আছে সব আমি কেটে দিয়েছি। শোনার তো হোটেল বুক, গাড়ি ঘোড়া, এখানে নীলজ্যোতি ট্রাভেলস আছে, ওইখান থেকে গাড়ি বুক, সব ইচ অ্যান্ড এভরিথিং আমি করেছি আমার তরফ থেকে। আমি যে মুম্বাই আপ অ্যান্ড ডাউন করেছি, গুয়াহাটি আপ অ্যান্ড ডাউন করেছি 2-3 বার, কলকাতা,
সবগুলি আমার পকেট থেকে টাকা খরচা হয়েছে। তারা দিয়েছে মাত্র 4,30,000। ইজ ইট পসিবল? খরচ হয়েছে 20 লাখ। খরচ হয়েছে 20 লাখ। তো যাই হোক, এরপরে ডান্সার এসছে হায়দ্রাবাদ থেকে 2 জন, কাঞ্চন নায়ার আর যোগিতা কামলি, ও ওখান ইয়েতে থাকে, সৌদিতে থাকে। সুদীপ্তা ব্যানার্জি এসেছিল কলকাতা থেকে, অ্যাঙ্কার। তো তারা দেবে না, তো আমিষা পটেল আসবে না, সোজা কথা। আমিষা পটেল টিকিটও কাটা ছিল, কিন্তু আসবে না। তো আমি ক্লাবকে জানালাম, ভাই পেমেন্ট না দিলে, বলে লাগবে না, আমাদের লাগবে না, জুবিনদা আসবে, লাগবে না, ছেড়ে দাও, আমাদের কালেকশন হচ্ছে না। তারা অজুহাত, তাদের টিকিটগুলো আমি নিজে করে দিয়েছিলাম এখানে দোকান এক্সিলেন্টের, প্রণবদা। এই টিকিট তারা কি করেছে, আমি টিকিট পাঠিয়েছি, 5,000 টিকিট আমি পাঠিয়েছি যে এই টিকিট তোমরা সেল করবে। আর আমার কাছে ওইখান থেকে খবর আসছে যে ওরা ছাপিয়ে আলাদা টিকিট বিক্রি করছে যাতে আমি কাউন্টিং না পাই। মানে প্ল্যানটা ওদের আগে দিয়েছিল। এখানে বিশেষ ভূমিকা পালন করেছে মিহির দাস আর কৌশিক ভৌমিক, ক্লাবের সেক্রেটারি। তো যাই হোক, জুবিনদা এসছে। আর ওই দিন সকালবেলায় যখন সুদীপ্তা আর কাঞ্চন নায়ের চলে আসছিল, আমার মনে একটা হচ্ছিল, স্ট্রাইক হচ্ছিল যে কিছু একটা ভুল হচ্ছে, আজকে হয়তো আমার সঙ্গে কিছু একটা হবে। এরকম হয়, আমার সঙ্গে হয়, এখনও হয়, এখনও কোনো কিছু একটা ভুল হচ্ছে মনে হচ্ছে, একটা স্ট্রাইক হয়। দিন আমার চোখ দিয়ে জল পড়ছিল। তখন সুদীপ্তা এসছে আমার ঘরে, তো আমার মা বলছে, তুই খাওয়া দেরি করতেছিস না, খাওয়া দাওয়া যেতে আমি একটু খাওয়াই দিই। আমার চোখ কন্টিনিউ, সকাল 8টা বাজে। তারপরে আমি সোনারতরীতে আসলাম। জুবিন গার্গ তখন চলে এসছে। জুবলিদি জুন ব্যানার্জি আগে, সহজমাদি আগের দিন, জুন ব্যানার্জি আগের দিন সোনারতরীতে অলরেডি তারা এসে গেছে, কারণ তাদের পেমেন্ট কমপ্লিট না, তারা আসবে। 2 লাখ আপনি করেছেন? হ্যাঁ, ইয়েস, ব্যাংক থ্রু। মানে ওই সব কিছু এভিডেন্স আছে আমার কাছে, কারণ ব্যাংক থ্রু পেমেন্ট থাকলে আমার আর ওইটা নিয়ে বারবার ঘাটাঘাটি বা মনে করার মতো কোনো কিছু নেই, আর ওইসব ভুলবো না কোনো দিন। ফুল টিম, মিউজিশিয়ান টিম, অর্চনদা এসছে জুন ব্যানার্জির সঙ্গে বাজাবে, অর্চনদার সঙ্গে অর্চনদার মিসেস অলিভাদি, খুব ভালো সিঙ্গার, ওরা এসছে। গাড়ি ঘোড়া সব বুক, 20টার মতো গাড়ি বুক। আর ফ্যানরা তো রয়েছে যারা অনুষ্ঠানে থাকবে, জুবিন গার্গ এসছে বললে। হ্যাঁ, ওইটা তো ওই দিকের ম্যাটার, আমি এই দিকেরটা বলছি, কারণ এই দিকেরটা টোটালটা তো আমি সামলাচ্ছি। তো এবার আমি সকাল সকাল ওই সুদীপ্তা আর কাঞ্চন নায়ারকে নিয়ে, আমার গাড়ি ছিল তখন আর্টিকা আর একটা সাফারি ছিল, তো সাফারিটাকে দিয়ে আমার মিসেস, বাচ্চা, 2 বাচ্চা আমার তখন, শিবম আর আমার ছেলে, ছোট ছেলে আর্নব, ওদেরকে, আমার এক বোন জামাই, হাজব্যান্ড, ওদের বাচ্চা, আরও 2 বোন, ওদেরকে পাঠিয়েছি সাফারিটাকে দিয়ে। আর কাঞ্চন, সুদীপ্তা আর যোগিতা কামলিকে নিয়ে আমি এখানে এসেছি। তা আমি এসে বললাম, কৌশিক তখন দেখি হোটেলে বসা। তো কৌশিক আমার বলছে, জনি ভাই তুমি চলে যাও। কোথায়? তুমি ওইখানে চলে যাও, নাহলে অ্যারেঞ্জমেন্ট হবে না। তো বলছি, আমি ওইখানে যাবো, জুবিনদা এসছে, জুবিনদাকে নিয়ে যাবো। ভাই দরকার নেই, গেম প্ল্যানটা দেখো, দরকার নেই, তুমি চলে যাও, আমরা এদিকে ম্যানেজ করে নেব, আমরা জুবিনদাকে নিয়ে চলে যাব। ভালো কথা। তো বাকি আর্টিস্টদের গাড়ি টাড়ি ফিক্সড আছে, ওদের সঙ্গে তোমাদের কথা বলার দরকার নেই, কারণ ওটা ডাইরেক্ট আমার সাবজেক্ট। তো জুবিনদাকে নিয়ে চলে যাবে, জুবিনদার তো পেমেন্ট বাকি আছে, পেমেন্ট ছাড়া কী করে যাবে। বলছে ওটা আমি করে দেবো। কৌশিক সোনারতরীতে বসা, তখন আমার একটা আপেলের ট্যাব ছিল, মিউজিক ওয়ার্ক স্টেশন, এটাও সোনারতরীতে রাখা ছিল, এখনও পাইনি, কোথায় গেছে এটা আমি এখনও জানি না, 7 দিন পুরনো ছিল। তো তারপর আমি চলে গেলাম, গিয়ে ঢুকলাম, ওইখান থেকে বিশৃঙ্খলা একটু আমি আশ পেলাম যে একটু বিশৃঙ্খলা, তাদের কথার মধ্যে অসামঞ্জস্য আছে। তো প্রোগ্রামও শুরু হবে। তো ফার্স্ট ওপেনিংও আমি করলাম, দেবাশ্রী গণেশা দিয়ে, যোগিতা কামলি ডান্স করলো, করলো। তারপর সহজমাদি উঠলো বরাবরের মতো। এট দ্যাট টাইম জুবিনদা চলে আসলো। তো জুবিনদা ঢুকলো, একটা গাড়ি ঘোড়ার ঘোরাঘুরি। তখন জুবিনদার গাড়ি আবার দেখলাম ওই কৌশিক ওরাই, ওদেরকে নিয়ে
বিদ্যুৎ অফিস বলে মানে দপ্তর বলে একটা গেস্ট হাউস আছে এখানে, ওটাতে চলে গেল। আমি বুঝলাম না ঠিক, তো আমি সহজমাদির 1 ঘন্টা স্টেজ পারফরমেন্স চলছে, আমি পিছিয়ে বসা, তো তারপরে উঠবে জুন ব্যানার্জি, তো আমি ওকে নিয়ে ওই সুদীপ্তাকে দায়িত্ব দিলাম যে সুদীপ্তা তুমি কন্টিনিউ এখানে থাকবে, আমি একটু বাইরেরটা দেখছি। তো জুন ব্যানার্জি উঠবে, তখন থেকেই পুরো ঝামেলাটা ক্লাবের সঙ্গে শুরু। কেন বলছি কথাগুলি জানা দরকার সবাই। তো ক্লাবে মিহির দাস বলে একটা লোক, আমি বলছি জুন ব্যানার্জির পেমেন্ট হয়ে গেছে 2 লাখ, ওনাকে দেওয়া হয়ে গেছে, এখন জুন ব্যানার্জির মিউজিশিয়ানের পেমেন্ট বাকি আছে অর্চন 50,000, এটা পেমেন্ট করো। তখনই ক্লাবের রূপটা শুরু হলো। মিহির দাস বলে লোকটা বলছে তোর গলা কাটবো, আর না হলে তোকে উলঙ্গ করে এখানে বাঁধবো ক্লাবে, তুই সব টাকা দিবি। আচ্ছা, খুব ভালো কথা, তুই আমারে মারবি? আমিও বললাম দেখানি, তুই দেখ, তুই আমারে মারস না আমি তোরে মারি, আমি একা আইছি, যদি ভাবতে থাকোস ওইটা ভুল। আমার সঙ্গে কিছু ডান্সারও আগরতলা থেকে একটা বাস দিয়ে ওই সময় যে গেছিল। তারপর আমি কি জুবিনদা করি, জুবিনদা ইয়েতে আছে, গেস্ট হাউসে আছে। ভালো কথা, জুবিনদা গেস্ট হাউসে, জুবিনদা এখান থেকে এসে গেস্ট হাউসে কেন ও রেস্ট করবো? আচ্ছা, আমি জানি বরাবরের মতো স্বভাব, কারণ এখান থেকে খবর আছে জুবিনদা কই 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 গেছে। কালিমা এখানে কালিকা, আরে কালীমাতা যে রেস্টুরেন্ট, ওখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, ওখানে ছিল কিছু কিছু লোক। তো ওইখানে একটা বাদ বিতণ্ডার পরে জুবলির আরে জুন ব্যানার্জির মিউজিশিয়ানের টাকাটা দেওয়া হলো, তো তারা উঠলো। তো জুন ব্যানার্জির 2 ঘন্টা পারফরমেন্স হবে, তখন আমাকে বললো জুবিনদা তোমারে ডাকতেছে ওইখানে। তখন আমার সঙ্গে প্রণবদা এক্সিলেন্টে, আমি আর একটা স্পন্সরের কথা ছিল, এখানের একজন লোক, নামটা বলে এলাম, ওনাকে নিয়ে আমি গেলাম গেস্ট হাউস। ওইখান থেকে মেইন যে এখন চ্যাপ্টারটা শুরু, সিদ্ধার্থ শর্মার আসল রূপটা শুরু। গেলাম বরাবরের মতোই, গিয়ে জুবিনদাকে বললাম জুবিনদা কী খবর? জনি তুই এটা কি করলি? আমি কী করলাম? তুই ক্লাবের টাকা হাফিজ করে দিয়েছিস। হাফিজ মানে? তুই ক্লাবের টাকা আমাদেরকে দিসনি। ক্লাবের টাকাটা কই দিল? জনি মিথ্যা বলিস না, এতগুলি লোক মিথ্যা বলতো না, এই যে। আমি বললাম জুবিনদা মিথ্যা আমি বলছি কি না না বলছি ওইটা আমার মোবাইলে রেকর্ডিং আছে, প্রায় 4,000 কার সঙ্গে, কারণ আমার মোবাইল বরাবরই রেকর্ডিং হতো, কেউ বুঝতে পারতো না। পেমেন্ট আমি কাকে করেছি, কোথা থেকে করেছি, ইচ অ্যান্ড এভরিথিং আমার ব্যাংকে। তোমাকেও 50,000 আমি পাঠিয়েছি, তাই বলে তো তুমি এসছো এখানে। হ্যাঁ, সব কিছু আছে। তারা ক্লাব আমাকে 4,30,000 টাকা পেমেন্ট করেছে অনলি। আমি সবাই পেমেন্ট দিয়েছি বলে ওরা স্টেজে পারফরমেন্স করছে। হ্যাঁ, আমিষা পটেলকে ওইটা দিয়েছি, হ্যাঁ এটা আমার কাছে খবর আছে। আমিষা পটেল 3 লাখের কেসে হিসেবে, জুবিনদা তোমাকে এখন এত কথা বলে লাভ নেই, তুমি প্লিজ স্টেজে উঠো। তখন আমাকে সিদ্ধার্থ বলছে না, এখন জুবিনদা কোনো কথা বলবে না, জুবিनदा कुछ नहीं बोलेगा अभी तेरे साथ मेरा बात होगा। बोला तू कौन है? तू अगर बात करता, तू यहाँ तक आने के बाद मुझे एक बार भी फ़ोन नहीं किया। तेरे को मुझे फ़ोन करना था, क्लब वालों के साथ तेरे को बातचीत नहीं करना था। तू मुझे बोलता क्या है प्रॉब्लम, क्या है। तू अभी तक एक भी फ़ोन किया मुझे? और तू भी तो नहीं किया। मैंने बोला 2-3 बार ट्राई किया मैंने, नहीं लगा तेरा। तो इधर आया, अंदर गया मैदान के, फिर बाहर निकला। इसका क्या मतलब समझो? तू क्लब वालों के साथ मिल गया ना, तो उसने बोला अभी तू पेमेंट दे, नहीं तो। मैं बोला मेरे पास कुछ नहीं है अभी। हाँ, 2 गाड़ी है, एक आर्टिका है, एक सफारी है। आर्टिका एकदम नया है, एकदम ब्रांड न्यू है, तो 15 में लिया था मैंने, ब्रांड न्यू है। वो मैं कागज़ में लिख के दे दूँगा तेरे को, तो पेमेंट कर ले तेरा। और 4.5 लाख 5 लाख মানে 5 লাখ টাকায় কথা হয়েছিল তখন আসবে। तो 4.5 लाख में तो मेरा गाड़ी का दाम अभी 10 लाख है। तेरे को उस समय लिख के दे देता हूँ, तेरे को कल मिल जाएगा, लेकिन प्रोग्राम कर नहीं, अभी कैश चाहिए। तो জুবিনদা আমাকে ডাকলো, জনি শোন,
আমি স্টেজে যাব, কিন্তু তোর স্বীকার করতে হবে তুই টাকা মেরেছিস। আমি কি না, এটা আবার কি ধরনের কথা? আমি টাকা আমার ব্যাংক থেকে দিয়েছি, আমার টাকা দিয়েছি, ক্লাবের টাকা আমি কেন মারতে যাব? প্রথম কথা, আমি এটা স্বীকার করবো না। তো সিদ্ধার্থ বলছে, জমিনদার তুম হাঁটো। सिद्धार्थ हिंदी ही कथा बोले, तुम हटो, मैं बात करूंगा, अभी तुम्हारा कोई बात नहीं है। तो আমি বরাবর মতো বুঝে গেলাম যে কৌশিক বাবু, মিহির দাস ওদের সিদ্ধার্থের সঙ্গে একটা পট্টি হয়ে গেছে, তার মানে জুবিনদা এই ম্যাটারে নেই। আর জুবিনদাদের সঙ্গে আমি একটা ইভেন্টের নিয়ম বলে দিচ্ছি তোমাদেরকে, একটা আর্টিস্ট প্রত্যেক বছরের অন্তর অন্তর একটা সাম অফ অ্যামাউন্ট নেয়, ইভেন্ট বাড়ে, তো ওইটা একত্রেই নিয়ে নেয়, মানে যেই ইভেন্ট কোম্পানির সঙ্গে জুবিনদার জড়িত আছে ওই কোম্পানি থেকে নিয়ে নিয়েছি। তো জুবিনদার এখানে রোল নেই, রোলটা কার? সিদ্ধার্থ শর্মা। পেমেন্ট কার চাই? সিদ্ধার্থ শর্মার। জুবিনদার কিন্তু এখানে पेमेंटर কোনো কথা নেই। तो আমি सिद्धार्थ शर्मा, तू ज़्यादा बात करेगा तो अभी इधर तेरे साथ होगा मेरा, अगर तेरे साथ मेरे को बात नहीं करना, तूने क्लब वालों के साथ बात कर लिया तो मैं तेरे साथ अभी बात नहीं करूँगा, मैं जब बात करूँगा सुविधा से। बहुत कुछ हो रहा, क्लब वाला बोल रहा है मिर्दा से, हाँ हमने दे दिया ये कर दिया वो कर दिया, मतलब मैं अकेला इंसान और तारा সবাই, তো আমি একা মানুষ, কেউ কিছু বুঝতেই পারছো ব্যাপারটা। তখন জুবিন গার্গ কোথায় ছিলেন? এখানেই উনি রাজি ছিলেন স্টেজে ওঠার জন্য? উনি রাজি ছিলেন স্টেজে ওঠার জন্য, কিন্তু জুবিনদার একটা ইয়ে ছিল যে তুই স্টেজে উঠে স্বীকার করবি। আর আমার কাছে ফোন আসছে কন্টিনিউ যে মারপিট শুরু হয়ে গেছে, জুবিনদা কই, অলরেডি চেয়ার ফেয়ার ভাঙ্গাভাঙ্গি শুরু। তখন আমার বউ বাচ্চারা মাঠে ছিল, আমার গাড়ি ছিল। তো আমার এসপি সাহেবের সঙ্গে কথা হলো, এসপি সাহেব বললো যে আপনার কোনো টেনশন নেই, তখনকার এসপি সাহেবের সঙ্গে এবং আগরতলারও 2-4 জনের সঙ্গে কথা চলছিল যে কী অবস্থা। তো তারা ওই দিক থেকে ওইদিকে প্রোটেকশন রয়েছে। তো এসপি সাহেব বলছে যে আপনার বউ বাচ্চাদেরকে আমরা প্রোটেক্টেড করে এটা সিকিউরিটি দিয়ে আমরা নিয়ে চলে যাচ্ছি, প্রোগ্রাম আর হবে না, 11টা অবধি পারমিশন, 11টা বেজে গেছে, প্রোগ্রাম আর হবে না, এটা ক্লিয়ার। আর প্রচুর চেয়ার ফেয়ার ভাঙ্গাভাঙ্গি হয়েছে। আচ্ছা, তো মোটামুটি আমি বুঝে গেলাম। তো এবার জুবিনদা আমাকে একটা স্লেপ করলো গালে। তো ওইটা আমি রাগ করার কোনো কিছু নেই, বড় ভাই মারতেই পারে। আমি জুবিনদাকে বললাম, জুবিনদা তুই একটা কেন, আরও 10টা মার, তারপর স্টেজে যা। যদি একবার গিয়ে স্টেজে উঠতে যাচ্ছে না, আমার প্রোগ্রামটা সাকসেস হয়ে যাবে অ্যাটলিস্ট, কারণ তারপরে আরও অনেক বড় প্ল্যান ছিল আমার। তো সিদ্ধার্থ উঠতে দিল না, বলার মতো দিলই না। জুবিন গার্গকে সিদ্ধার্থ চালনা করতো। যদি সিদ্ধার্থ ওই দিন যদি ক্লাবের সঙ্গে একটা গুটমিট না করতো, জুবিনদা ওই দিন উঠতোই। তো তার মানে ক্লিয়ার এটা। আর এটা আমি যা বলছি এখন অবধি সবগুলোর কিছু না কিছু প্রমাণ আছে বলেই বলছি, কারণ প্রমাণ ছাড়া এইসব কথা বলে লাভ নেই। তো তারপর ওই দিক থেকে শুনলাম যে প্রোগ্রাম ক্যান্সেল, মানে পুরো শেষ। জুন ব্যানার্জির পুরো গান হয়েছে, মারপিট হচ্ছে, হাঙ্গামা হচ্ছে, 500-600 চেয়ার ভাঙ্গা হয়ে গেছে এবং মাঠে খুব বাজে অবস্থা। এবং আমার সাপোর্টে আসবে কেউ ছিল না, আমি একা ফাইট করেছি ওই দিন রাত্রিটা। আমি চাই না ওই রকম সময় কারোর লাইফে আসুক। আপনার কি মনে হয় যে জুবিন গার্গের লাইফস্টাইল এবং ওনার আশপাশে যারা ছিল, সিদ্ধার্থ শর্মার মতো লোক বা জুবলির মতো লোক, আপনি জুবলির ব্যাপারটা নিয়েও বলছিলেন, এখনো পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে বা যাদের উপর তদন্ত চলছে, এরাই কি কাফি না আরো অনেকে আছে? আরো অনেকে আছে। এটা তো শুরু খেলা, এটা তো শুরু। আমার কাছেও কিছু আছে। আমি লাস্ট ইয়ার জুবিনদার ঘরে গিয়েছিলাম অগস্ট মাসে। তো ওইখানে আমি প্রথম ভুলে চলে গেছিলাম, আমি জানতাম না জুবিনদার ঘর যে নতুন তৈরি হচ্ছে, মানে পুরনো বাড়িতে চলে গেছিলাম। তো অনেক সুন্দর একটা প্লেস, ব্রহ্মপুত্র নদীর পাড়ে, পাহাড়ের উপরে। ওইখানে গিয়ে ওইখানে থেকে ওই জুবিনদার যে মানে এমনিতে যে বাড়ির কাজ প্লাস রেকর্ডিং যেগুলো থাকে, ওইগুলো তার সিদ্ধার্থের হাত নেই। ওনাকে ফোন করলাম, উনি বললো জনি ভাই आप सिटी में वो
जुबिंदा अभी वो जू है ना उसके सामने रहते हैं, आप उधर चले जाओ, इधर नहीं रहते। ঠিক আছে, তো চলে গেলাম ওইখানে। ওইখানে গিয়ে আমি ঢুকে বললাম, আমি আমার পরিচয় দিইনি কাউকে। আমি বলেছি আমি রাহুল, কামিং ফ্রম হায়দ্রাবাদ, আই টু মিট মিস্টার জুবিন গার্গ। তো তারা ঢুকালো, আমি বসে রইলাম। 4টার সময় গেলাম, জুবিনদা ঠিক 6টার সময় নিচে আসলো। খাই গিয়েছিল একদম, জনি না নেই। হ্যাঁ চিনে গেলে বাবা, এখনও ছবিগুলো আছে, কিন্তু জুবিনদার সঙ্গে আমি ছবি নেইনি। জুবিনদার যেই ডগগুলি দেখছিলে তোমরা শ্মশান ঘাটে, ওইগুলোর সঙ্গে ছবিগুলো আছে। আমি জুবিনদার সঙ্গে নেইনি কেন তো বুঝতেই পারছো। ওর পরে আর ছবি নেওয়ার কোনো কিছু নেই। যার লাইফ সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে কারোর একটা ভুলে, তার সঙ্গে ছবি নেন না। কিন্তু আমি গিয়েছিলাম, আমার একটা উদ্দেশ্য ছিল। জুবিনদার সঙ্গে কথা হলো, জুবিনদা যাওয়ার হয়েছে, এবার আমার এটা ব্যাক চাই, আদারওয়াইজ আমি আমার কেস আবার রিওপেন করব। তো রিওপেন যদি কেস হয় তাহলে কিন্তু আবার কিন্তু এবার কিন্তু আমি স্টেবল হয়েছি, একটু স্টেবল আসছি। তখন তো আমি ডিস্ট্রয় হয়ে গেছি না, একটা কেস লড়তে গিয়ে প্রায় শেষ রাস্তায়। এক রাত্রে 20 গেল ওইদিকে, কেস ফেস এইসব ঝামেলা। হাইকোর্ট থেকে বেল, আমার হাইকোর্ট থেকে বেল নিতে হয়েছে, বেলোনিয়া থেকে বেল দেয় নাই। এসপি সিকিউরিটি নিয়ে বেলোনিয়াতে কেসের নিয়ে, মানে অনেক খরচা, প্রায় আরও 10-15 মতো খরচা। মানে আমি একদম শেষ। জুবিনদার ওই কথাটাই আমি বলতে চাইছিলাম, জুবিনদা আমার তো সব শেষ ছিল, এখন আবার একটু স্টেবল হলাম, তুমি একটা প্রোগ্রাম করবে আগরতলাতে। ফাইন, কিন্তু শোন না, আমার 19 তারিখ, আগস্টের 19 তারিখ একটা ফিল্ম রিলিজ হচ্ছে, যেটা আমাদের এখানে রিলিজ হয়েছিল, তুই ওইটা একটু দেখিস। আমি আমার কাছে টাইম নেই, আমি এখন ডাইরেক্টর ঝালোটা একাডেমি স্পিরিচুয়াল মিউজিক, ওইটা নিয়ে আমার মুম্বাই আগরতলা দৌড়াদৌড়ি করতে হবে, ম্যাক্সিমাম টাইম বাইরে বাইরেই থাকি। হ্যাঁ, তারপর আমি দেখুন তাদের গ্রুপ এখনও আছে, তাদের যে গ্রুপটা ফিল্মের প্রচার করে, ওই গ্রুপটার সঙ্গে জেন্দ্র বললো, তুই ঠিক আছে, তুই শোন, আমি একটা নতুন গাড়ি কিনলাম, জানিস কোন গাড়িটা? রেঞ্জ রোভারটা, দেখ, যাবি আমার সঙ্গে? হ্যাঁ এখন যাবো না, তুমি চলে যাও। হ্যাঁ, আমি একটু কামাখ্যা মন্দিরে যাবো, ওই দিন আমার কামাখ্যা মন্দিরে যাওয়ার সময়, মন্দিরে যাবো, তুমি চলে যাও, আমি পরে আবার দেখা করবো। হ্যাঁ তাহলে কালকে চলে আসিস, দেখি যদি থাকি। তো ওই বলে আমি ওই কুকুরগুলোর সঙ্গে ছবি তুলে, জুবিনদার সঙ্গে তুলিনি কেন, যদি আমি কেসটা রিওপেন করি আর যদি ওই ছবিটা সামনে আসে তো এটা কেসের মধ্যে একটা হ্যাম্পার হতে পারে, ওটা আমার তোলা হয়নি। তো ওই কথাবার্তা বলে আমি চলে আসলাম জুবিনদার মধ্যে, এদিকে চলে গেল। তখন এরই মানে আরেক, মানে যেদিন আমি ওই যে ম্যানেজারটার থেকে, মানে পার্সোনাল যে ম্যানেজার, ওই স্টুডিওর কাজ ফাজ সব কিছু যে দেখে, নামটা আমি ভুলে যাচ্ছি, কারণ আমার ও মোবাইল নতুন, এই মোবাইল আমার না, এটা আমার মার মোবাইল, হারিয়ে গেছে। উনি আমাকে ওই दिन একটা কথা বলেছে, जॉनी भाई जुबिंदा के लाइफ में कुछ उल्टा पुल्टा चल रहा है, आप थोड़ा देखिए ना। मैं क्या बोलूँ, मेरे को इधर बोलने का, अरे ये मैं बोला, सिद्धार्थ से मैंने बार बार बोला, दोपहर को सिद्धार्थ को फ़ोन किया गुवाहाटी होटल में बैठ के कि जुबिंदा से मुझे मिलना है। उसने बोला नहीं, जुबिंदा नहीं है इधर। आप बोल रहे जुबिंदा उसमें है, इसलिए मैं आ गया उधर घर में, पुराने घर में। अगर मेरे पास इंफॉर्मेशन होता कि उस घर में है तो मैं उधर चला जाता, लेकिन सिद्धार्थ मुझे क्यों नहीं बोला कि जुबिंदा इस घर में है? वो तो बोल सकता था। बोला वही बोल रहा हूँ कि सिद्धार्थ इसमें कुछ लोचा कर रहा है, आप थोड़ा देखिए अगर समझा सकते। अभी तो मेरे पास फालतू का टाइम नहीं, फिर भी मैं देखता हूँ, कभी ना कभी तो बात होगा जुबिंदा से, और कभी ना कभी प्रोग्राम तो करूँगा, क्योंकि इसके बदले में प्रोग्राम আগরতলা आके करना पड़ेगा उनको। তো দুঃখের বিষয় সেটা আর হলো না। এবং যেদিন খবরটা পেলেন আপনি, সেদিন কি মনে হয়েছিল আপনার? কি আর মনে হবে, আমার সামনে সব কিছু ক্লিয়ার। মার্ডার প্ল্যান, এটা ক্লিয়ারই দেখা যাচ্ছে, আর কিছুই নেই। যে মানুষটা সাঁতার জানে
যেই মানুষটা সবাইকে সাঁতার শিখিয়েছে জুবিনদার গ্রুপের সবাইকে, সেই মানুষটা কি করে ডুবে মরে? এটার উত্তর তো সিম্পল। যে মানুষটা পাহাড়ে জঙ্গলে জলে সবসময় খেলাধুলা করে বড় হয়েছে, সেই মানুষটা ডুবে কি করে মরে? একেবারে আপনারা বেশ কিছু বিষয় নিয়ে জানলেন। একদিকে জুবিন গার্গের মৃত্যু রহস্য এবং ত্রিপুরা রাজ্যের সাথে জুবিন গার্গের কি সম্পর্ক ছিল, এবং দুঃখের বিষয় হচ্ছে যে আগরতলাতে হয়তো তিনি অনুষ্ঠান করতেন যদি তিনি আজ আমাদের মধ্যে থাকতেন, এবং সেই অনুষ্ঠানটা হয়তো জনি সাহার হাত ধরেই হতো, সেটা আমরা আশা রাখতে পারি যে হয়তো ওনার হাত ধরেই অনুষ্ঠানটা হতো, কিন্তু দুঃখের বিষয় সেটা আর হলো না। তবে বর্তমানে জুবিন গার্গের মৃত্যু রহস্য নিয়ে নানা জল ঘোলা হয়েছে, অনেককেই তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং তারই মধ্যে আমরা আরো বেশ কিছু বিষয় জানলাম যে শুধুমাত্র এখন থেকেই নয়, 2016 সালেও কিন্তু এই সিদ্ধার্থ শর্মার ইনফ্লুয়েন্সে অনেক কিছু ঘটেছে। আপনার বিষয়টা যদি আমরা জানি যে এখন আপনি যে কেসটা রিওপেন করতে চাইছিলেন সেটা কি করবেন? ইয়েস, ডেফিনেটলি। কারণ দেখো, আমার একটা নাম তো বদনাম হয়ে গেছে না, তার জন্য আমি আগরতলা ছেড়ে দিয়েছি। আমি মুম্বাই 3 বছর ছিলাম, এখন 1 বছর ধরে হায়দ্রাবাদে আছি। আমার বরাবরই বাইরেই থাকা হয়েছে, তারপরে আর আগরতলা, কারণ আমার ইভেন্ট, আমার তো একটা নামের পিছনে একটা মানুষ, তো সত্যটা যখন কেসটা শেষ হবে তখন জানবে। কেসটাও শেষ হয়নি, আমার এরকমও সামর্থ্য ছিল না যে আমি কেসটাকে কন্টিনিউ করব। না প্রোগ্রাম করতে পারছি অ্যাট দ্যাট টাইম, না কিছু করতে পারছি, তার জন্য আমি বাইরে চলে গেছি, মুম্বাই চলে গেলাম। মুম্বাইতে এইদিকে 1-2 বছর থেকে হায়দ্রাবাদ শিফট হলাম। আগরতলা আসতাম, মাঝে মধ্যে আসতাম 1 বছর করোনার পরে। এখন তো জুবিন গার্গ নেই, কাদের বিরুদ্ধে আবার মামলাটা রিওপেন? অবশ্যই সিদ্ধার্থ, জুবলি, ওদের নামগুলো তো আছে কেসে না। আর মেইন একিউজ তো জুবিন গার্গ না, সিদ্ধার্থ। জুবিন গার্গ হলো একটা নাম, সেই নামটা ওরা ব্যবহার, ওই নামটা ব্যবহার করেই তো এই কেসটা। কিন্তু মেইন কালফ্রিট তো সিদ্ধার্থ শর্মা, জুবিনদা না এখানে। যদি ও ক্লাবওয়ালার সঙ্গে কথাবার্তা বলে ওই ঘুটফেট না করতো সোনারতরী হোটেলে বসে, তাহলে তো এই কেসটা হতো না। কারণ ওর তো কর্তব্য ছিল আমার সঙ্গে কথা বলার, টাকা পয়সা যা দেওয়ার আমার থেকে নেওয়ার, ক্লাবওয়ালা থেকে তো না। তো ওই কাজটা করেনি ও। তো প্রথম থেকে মেইন একুশ তো ও। আমাকে কতবার ফোন করেছে, जॉनी भाई माफ़ कर दो। मैं बोला तू मुझे पीछे से 17 मारा था बाबू, मैंने तेरे को 2 दिया था, कैसा लगा? अच्छा लगा ना? इस बार जिस बार आएगा ना, उस बार और भी अच्छे से दूंगा, एक ही दूंगा तेरे को, वो बर्दाश्त कर लेना। तो उसके बाद कुछ 1 साल पहले भी, और बीच बीच में मेरा बात होता था सिद्धार्थ से, कब फ्री है जॉनी भाई, आप बोलो कभी भी, आप प्रोग्राम के लिए बोलो, आपका डिस्काउंट, स्पेशल डिस्काउंट हो जाएगा, क्योंकि हम लोगों का। भाई सुन, स्पेशल डिस्काउंट नहीं चाहिए, पूरा फ्री ऑफ कॉस्ट चाहिए मुझे प्रोग्राम, अदरवाइज मैं दिखाऊंगा भाई मैं कौन। और ये जुबिन गार्गের যে ঘটনাটা, ও তো সব কিছুতে, আর ও রীতিমতো আমার ফোনও তুলতো না। অনেকবার ফোন করার পরে বা অন্য একটা নাম্বার দিয়ে তো হ্যালো জনি, তখন কি আরে ভাই ভাই, না ওটা ক্লিয়ার না। জুবিনদার এখানে কোনো রোল নেই। জুবিনদার শিল্পী মানুষ, উনি গান বাজনাকে চেনেন, এর থেকে বেশি উনি কিছু জানেন না। পয়সা জুবিনদার যদি চাইতেন তখন 50 লাখও পেমেন্ট নিতে পারতেন, কিন্তু কোনোদিন ওইটা নেয়নি। একটা সামান্য পেমেন্ট এই রেখে দিয়েছিলেন যাতে করে সব প্রোগ্রামে জয়েন করতে পারেন। সব কালফ্রিটের যত ওই সিদ্ধার্থ শর্মা। একেবারে আমরা বেশ আলোচনায় ছিলাম আপনাদের সাথে। একদিকে গত 19 সেপ্টেম্বর ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে জুবিন গার্গ সবাইকে ছেড়ে চলে যান, এবং গোটা শিল্পী জগৎ কিন্তু শোকাগ্রস্ত হয়েছিল, এবং শিল্পী জগতের মধ্যে যারা যারা কাজ করেন তারাও শোকাগ্রস্ত হয়েছিলেন। যিনি জুবিন গার্গ মামলায় মূল অভিযুক্ত সিদ্ধার্থ শর্মা, ওনার বিরুদ্ধে আরও একটা মামলা হতে যাচ্ছে, একটা মামলা রিওপেন হতে যাচ্ছে, যে মামলাটি করবেন জনি সাহা। এবং তার পরবর্তী আরও কি আপডেটস থাকছে অবশ্যই আমরা আপনাদের সাথে আলোচনায় থাকবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য, অনেক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।